তো আমরা আজকে আসলে ইন্ট্রোডাকশনের মধ্যেই থাকবো, কিন্তু ইন্ট্রোডাকশন চ্যাপ্টারের পরের যে অংশগুলো ছিল সেই বিষয়গুলো নিয়ে ডিসকাশন করব। তো আমরা বলছিলাম যে একটা কোনো প্রোগ্রাম বা কোনো একটা এজেন্টকে যদি আমি আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্ট বলতে চাই, তাহলে তার চারটা প্রপার্টিজ থাকতে হয়। সেটার মধ্যে প্রথমটা হচ্ছে অ্যাক্ট লাইক Act হিউম্যানলি, like humans, yes, sir. এরপর হচ্ছে থিঙ্ক লাইক হিউম্যান, থিঙ্ক রেশনালি, অ্যাক্ট মানে রেশনালি। Act rationally. তো এই বিষয়গুলো আমরা অলরেডি অনেক বিশদ ডিসকাশন করছি। টিউরিং টেস্ট নিয়ে বলা হয়েছিল। জি স্যার। পরে আমাদের লাস্ট আমরা মনে হয় গোলস অফ এআই, মানে একটা এআই স্যার হ্যাঁ, এজেন্ট। জি স্যার, গোলস রেশনাল ইভেন্ট পর্যন্ত শেষ হয়েছে শেষ স্যার। হয়েছে হুম স্যার। হুম গোলস থেকে শুরু হবে। এজেন্ট সম্পর্কে বেশ প্রথমত প্রাথমিক কিছু ধারণা নিছি। আমাদের এজেন্ট নিয়ে সেকেন্ড চ্যাপ্টারে আছে অনেক ডিসকাশন, তো সেখানে আরো ডিটেলস আমরা দেখবো। তো এখন আমরা আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে এআই এর বিভিন্ন গোলস নিয়ে। তো বেসিক্যালি এআই এর যদি আমরা গোলস চিন্তা করি, এআই এর গোল আসলে একটাই, যে হিউম্যান ইফোর্টকে রিডিউস করা, হিউম্যানের মতো ইন্টেলিজেন্ট কিছু ডিভাইস, কিছু সফটওয়্যার বা কোনো রোবট তৈরি করা, যাতে করে হিউম্যানের যে কাজগুলো আছে সেগুলো সে করতে পারে। এবং মানুষ কিভাবে আসলে এটার বেসিক উদ্দেশ্য কিন্তু আসলে মানুষকে সহযোগিতা করা সেটা না, মানুষ আসলে কিভাবে চিন্তা করে সেটা মানুষ রেপ্লিকেট করতে পারে কিনা সেটা বের করা। মানে স্যার মানুষের পরিবর্তিত একটা রূপ। হ্যাঁ, মানুষ আমরা আসলে কিভাবে কাজ করি, আমাদের ফাংশনালিটি কি, আমরা যদি আর নিজেদেরকে একটা কম্পিউটার, একটা মেশিন হিসেবে চিন্তা করি, তা আমাদের ভিতরে আসলে কিভাবে সব কাজ চলতেছে সেটাকে আবিষ্কার করা আসলে গোলস অফ এআই। অর্থাৎ আমরা যদি নিজেকে একটা সুপার কম্পিউটার চিন্তা করি, বা আমরা যদি একটা সুপার রোবট চিন্তা করি নিজেদেরকে, তো এখন আমাদের মতো যদি কোনো জিনিসকে আমরা তৈরি করতে চাই, তো সেটা আসলে মানে কিভাবে করব, কি কি জিনিস আমাদের চিন্তা করতে হবে। তো যদিও ডেফিনেটলি আমরা কখনোই আমাদের মতো কাউকে কিছু তৈরি করতে পারবো না, এটা অসম্ভব একটা বিষয়। কারণ আমার এখানে একটা হাইপোথিসিস আছে। হাইপোথিসিস বলতে আমার নিজের চিন্তা আর কি। ফিজিক্সের একটা সূত্র আছে, ডেফিনেটলি আপনারা জানেন, যে শক্তি নিত্যতার সূত্র। তো আমরা যদি আমাদের নিজেদেরকে এনার্জি হিসেবে চিন্তা করি, আমরা মানে নর্মালি কি হয়, একটা এনার্জি, ডেফিনেটলি এনার্জি কি বলে কনভার্সন যদি মেনে চলে, তাহলে ফুল অ্যামাউন্ট অফ এনার্জি কখনোই ফুল অ্যামাউন্ট অফ ওই এনার্জি তৈরি করতে পারে না। মানে এক জায়গাতে তাপ আছে ধরেন 100 জুল, ঠিক সেটাকে আপনি অন্য একটা জায়গায় মুভ করবেন, আপনি একদম যে 100 জুলই মুভ করতে পারবেন এমনটা নাও হইতে পারে। কিছু এনার্জি লস হবে। নর্মালি হয় না, হ্যাঁ, কিছু এনার্জি হয় লস হবে, অথবা কিছু এনার্জি আপনার অন্য কিছুতে কনভার্টেড হয়ে যাবে। তো আমরা যদি আমাদের নিজেদেরকে এরকম শক্তি হিসেবে চিন্তা করি, আমি নিজে যে পরিমাণ আমার কাছে আছে সেই পরিমাণ ডেফিনেটলি অন্য কিছু আমি তৈরি করতে পারবো না। এটা টোটালি একটা মানে ফিজিক্সের ল বিরোধী। সো এইটা হচ্ছে ইয়ে কথা। তো আসলে মানুষ যতই চেষ্টা করুক কখনোই নিজের মতো কোনো কিছু তৈরি করতে পারবে না এক্সটার্নাল কোনো হেল্প ছাড়া, বা এক্সটার্নাল কোনো কিছু ছাড়া। ঠিক আছে, সো মানুষ যতই বলুক যে আমরা কি বলে আম, কি কি যেন কয়দিন আগে একটা উঠছিল, হাইপ উঠছিল, যে সৃষ্টিকর্তা ছাড়াই অনেক কিছু তৈরি করে ফেলতেছি। তো সেটা আসলে কতটা ঠিক সেটা এমনি বোঝা যায় যে তারা তৈরি করতে গেলেও একটা কোষ নিয়ে কিন্তু তারা কাজ করতেছে। তো জি স্যার, কোষটা কোত্থেকে আসছে সেটা কোষটা হচ্ছে তো কি কথা। সৃষ্টিকর্তা থেকেই আসছে। হ্যাঁ, তো বিষয়টা আসলে ওই জায়গাতেই তারা আটকে যাচ্ছে। জি তো স্যার। আসলে এটা কখনোই তৈরি করা সম্ভব না। আপনাকে যদি হিউম্যানের মতো কিছু তৈরি করতে হয়, হিউম্যান প্রডিউস করছে, হিউম্যান থেকে আসছে এরকম কিছু নিয়েই কাজ করতে হবে, আদার সম্ভব না। তো
তো যাই হোক, ওটা ডিফারেন্ট ইস্যু, কিন্তু বেসিক্যালি ওই সেন্সে যদি না যাই, এখানকার এআই এর যে গোলটা সেটা হচ্ছে যে অ্যাটলিস্ট মানুষ কিভাবে চিন্তা করে সেটা একটা মডেল তৈরি করা, মানুষ কিভাবে কাজ করে সেটা একটা মডেল তৈরি করা। এটা হচ্ছে এআই এর একটা গোল। তো এটা গোলটা অনেকভাবে হইতে পারে, যেমন আমরা দৈনন্দিন জীবনে কি কি কাজ করতেছি, কিভাবে করতেছি। ঠিক আছে, এখন আরেকটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, এআই এর যে এজেন্ট গুলো তৈরি করা হয় সেটা কিন্তু সবসময় সব কিছু করতে পারবে এমনটা না। একটা পার্টিকুলার ডোমেইনের জন্য কোন একটা এজেন্ট বা কোন একটা এন্টিটিকে তৈরি করা হয় বা চিন্তা করা হয়। যেমন একটা রোবট সব কাজ করতে হবে এমনটা চিন্তা করা উচিত না, তাকে কোনো একটা জায়গাতে স্পেশালাইজড করে বানানো হয়। ধরেন যদি আমি একটা রোবট বানাই যেটা হচ্ছে বাসা বাড়ির কাজ করবে, তো তাহলে তাকে সেই ডোমেনের পার্সপেক্টিভে ট্রেন আপ করতে হবে। অনেক কিছু বিষয় আছে, যেমন বিভিন্ন এখন হোটেল রেস্টুরেন্টে, জাপানে বা এই চায়নাতে এরকম আহ, খবর শোনা গেছে যে বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে রোবোটিক সার্ভেন্ট তৈরি করা হয়েছে। সো হইতেই পারে। ঠিক আছে, সো এরকম জিনিসটা আসলে কিন্তু মজার, যে একটা রোবট তৈরি করা হয়েছে সেটা লাইন ফলোয়ার রোবট টাইপের। তো লাইন মেনে মেনে কোন টেবিলে যাবে, কোন টেবিলে কি দিতে হবে সেটা সে নিয়ে যাচ্ছে। So এগুলো হচ্ছে আমাদের গোল, এর মধ্যে পড়তে পারে। তো যেটা বলতেছিলাম যে এই গোলটার কথা চিন্তা করতে গেলে আগে আমাদের চিন্তা করতে হবে যে এআই আসলে কোথা থেকে আসছে, ফাউন্ডেশনটা কোথায়। তো এআই এর ফাউন্ডেশন প্রথমত হচ্ছে ফিলোসফি। ঠিক আছে, মানে দার্শনিক চিন্তা ভাবনা। ওই যে একটু আগে যেটা বললাম, যে আমি আমার মতো দেখতে বা আমার মতো কেউ কোনো কাজ করতে পারে সেটা বানাতে পারে কিনা, বা এটা কি বানানো সম্ভব কিনা। তো এটা আসলে কি এমনি এমনি চিন্তা আসে না, এটা এই চিন্তাগুলোকে বলা হয় দার্শনিক চিন্তা। So, তো বেসিক্যালি প্রথম কনসেপ্টই আসছে ফিলোসফি থেকে। ঠিক আছে, তো আমরা কিভাবে আম, আমার মতো একটা জিনিস তৈরি করতে পারি, বা আমি এই কাজটা করতে চাচ্ছি, এই কাজটা করতে গেলে কি কি ধরনের টুলস টেকনিক্স আমি ইউজ করতে পারি একটা মেশিনের ভিতরে। So, এইটা হচ্ছে ফিলোসফি থেকে আসছে। আচ্ছা। সো ফিলোসফির মধ্যে আরো অনেক ধরনের বিষয় যদিও থেকে যায় এখানে, তারপরে ফিলোসফি শুধুমাত্র আমাদের সাফিসিয়েন্ট না। ফিলোসফিকে ব্যাকিং করতে, অর্থাৎ ফিলোসফিকে প্রুফ করতে বা ফিলোসফিকে আপনার দাঁড়া করাইতে যে জিনিসগুলো লাগবে, বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্স লাগবে, কম্পিউটেশন লাগবে, মেকানিক্যাল ডিজাইন লাগবে, বিভিন্ন আর্কিটেকচারাল ডিজাইন লাগবে, মেশিন লাগবে, অনেক কিছুই লাগবে। তো এই ধরনের অনেক চিন্তা ভাবনা তার মানে রিলেটেডলি চলে আসবে। যেমন এখানে আমাদের যে ম্যাথমেটিক্স এর বিষয় চলে আসতেছে এআই এর ভিতরে। ঠিক আছে, তো ম্যাথমেটিক্স এর যে প্রয়োগটা আসলে এটা সর্বজনীন, সব জায়গায়। এই কারণে কিন্তু আমরা বিভিন্ন কোর্সে বিভিন্ন সময় ম্যাথমেটিক্স পড়ে থাকি। যেমন আপনারা যখন ম্যাথমেটিক্স পড়ছেন, আপনাদের লিনিয়ার অ্যালজেব্রা ছিল, তার আগে ছিল হচ্ছে ডিফারেন্সিয়াল ইন্টিগ্রাল ক্যালকুলাস, এই টাইপের বেশ কিছু ম্যাথ ছিল। সেমিস্টারে ছিল। হ্যাঁ, তো এগুলোর প্রয়োগ আসলে আমরা তখন হয়তো অনুধাবন করি নাই। তো এগুলোর প্রয়োগ আপনারা আস্তে আস্তে পাবেন। যেমন লিনিয়ার অ্যালজেব্রা, এটার প্রয়োগ হচ্ছে, বেশি প্রয়োগ হয় কম্পিউটার ভিশন, গ্রাফিক্স, এই জায়গাগুলোতে। ঠিক আছে, তারপর হচ্ছে প্রবাবিলিস্টিক ক্যালকুলেশন, প্রবাবিলিটির যে বিষয়গুলো। তো এআই মানে হচ্ছে প্রবাবিলিটি। ঠিক আছে, মানে আমি যদি একটা জিনিসকে ডিজাইন করতে যাই এআই এর ভিতরে, আমি কোনো কিছু সার্টেনলি ডিজাইন করতে পারবো না, আমাদেরকে প্রবাবিলিটির আশ্রয় নিতেই হবে। ঠিক আছে, মানে একটা কাজ করতে পারবো কি পারবো না, তো সেটার ডিসিশন কখনো 0 বা 1 দিয়ে ডিফাইন করা সম্ভব না। মানে কমপ্লেক্স ওয়ার্ল্ডে আমরা মানুষরা হয়তো বা সেই ডিসিশনটা নিতে পারি, কিন্তু তারপর আমরা কিন্তু ইনডিসিশনে ভুগি। ঠিক আছে, যেমন আপনি ধরেন যে আপনি একটা জায়গাতে যেতে চান, তো এখন আপনি চিন্তা করতেছেন যে
ওই জায়গাতে যাওয়া ভালো হবে নাকি হবে না। আমি কি একাই যাব না আমার ফ্রেন্ডরা যাবে। তার মানে কি, যদি আপনার ফ্রেন্ডরা না যায় তাহলে আপনার যাওয়ার প্রবাবিলিটি কমে যাচ্ছে। আবার যদি বলা যে একজন ফ্রেন্ড বলে যে হ্যাঁ আমি আমি যাবো, তো তারপর আপনার মন সায় দিতেছে না, আচ্ছা ও যাবে, যাওয়া যেতে পারে, নাও যেতে পারে। এখন দুই তিনজন বলে যে হ্যাঁ আমরা যাবো, তখন আপনি বলবো "ও আচ্ছা, যে তোরা যাবি তাহলে চল"। তো তখন সবাই মিলে তখন যাওয়ার প্ল্যানিং হয়। তা আমাদের মধ্যে কিন্তু এই যে প্রবাবিলিস্টিক ক্যালকুলেশন কিন্তু চলতেছে ব্যাকগ্রাউন্ডে, আমরা জানি না হয়তো বা। সো ম্যাথমেটিক্স এর ইমপ্লিমেন্টেশন অনেক। সো ম্যাথমেটিক্স এর যে বিষয়গুলো আমাদের বেশি লাগবে, এআই, কম্পিউটেশন, লজিক এবং হচ্ছে প্রবাবিলিটি। কম্পিউটেশন তো অলরেডি বললাম, আমাদের প্রবলেমের যে কম্পিউট করার ক্যাপাবিলিটি, সেগুলো আমাদের ডিফাইন করতে হবে, যোগ বিয়োগ গুণ ভাগ হাবিজাবি যত যা আছে। সো এর সাথে কমপ্লেক্স থিওরি তৈরি হতে পারে। প্রবাবিলিটি হচ্ছে আমাদের লাগবে ডিগ্রি অফ বিলিফের জন্য, টু হ্যান্ডেল আনসার্টেনিটি ইন এআই। মানে আমাদের প্রবাবিলিটি লাগবে ওই আনসার্টেন সিচুয়েশনকে হ্যান্ডেল করার জন্য। তারপর হচ্ছে আরো বিভিন্ন ধরনের থিওরি লাগবে, ডিসিশন থিওরি, প্রবাবিলিটি থিওরি, ইউটিলিটি বেস থিওরি। ঠিক আছে, এই জিনিসগুলো আমাদের লাগবে ডেফিনেটলি। তো এই লাগবে বলতে আমাদের এই কোর্সে লাগবে সেটা বুঝাই নাই, আমাদের এআই যদি আমরা নিয়ে স্টাডি করতে চাই ফার্দার, এই জিনিসগুলো আমাদের জানা লাগবে। রিসার্চ লেভেলে বা ধরেন যে মাস্টার্স বা পিএইচডি লেভেলে যদি কেউ করতে চায়, তাদের অবশ্যই এই জিনিসগুলো পড়তে হবে। এরপরে আসছে সাইকোলজি। সাইকোলজি হচ্ছে মানুষের চিন্তা ভাবনার যে বহিঃপ্রকাশ, সেটা হচ্ছে সাইকোলজি। তো মানুষ কিভাবে চিন্তা করে, মানুষের চিন্তা ভাবনা কি কি জিনিস দ্বারা এফেক্টেড হয়, কোন বিষয়কে মানুষ গুরুত্ব দেয়, ঠিক আছে, এই বিষয়গুলো এই সাইকোলজির মধ্যে ডিসকাশন করা হয়ে থাকে, বা সাইকোলজি একটা পিলার হিসেবে কাজ করে। এরপরে আসতেছে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং। তো কম্পিউটার ইঞ্জিনিয়ারিংটাও আসলে এআই এর জন্য বেশ ইম্পর্টেন্ট একটা সেক্টর। কারণ আমরা আমরা যে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং পড়তেছি, তো আমাদের গোলটা কি আসলে বলেন দেখি। মানে সিএসসির গোলটা আসলে কি? স্যার, মানুষ যে কাজগুলো করে সেগুলো সহজভাবে করানো, এটার ওয়ে ফাইন্ড আউট করা। না না, ওইটা আসলে বেসিক গোল না। মানে সিএসসির বেসিক গোলটা কেউ বলতে পারবে কিনা সেটা হচ্ছে জানার বিষয়। কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর আমি যেভাবে চিন্তা করি, যে কম্পিউটার হচ্ছে জাস্ট একটা মেশিন, যে জাস্ট গণনা করবে। তো এখন আমাদের কম্পিউটার বলতে আমরা যেটা বুঝি ল্যাপটপ বা পিসি, এটাই আসলে কম্পিউটার তা না। নর্মাল সিম্পল ক্যালকুলেটর একটা কম্পিউটার, তারপর হচ্ছে মোবাইলও একটা কম্পিউটার, মানে জেনেরিক টার্মে। কিন্তু আমরা এখন কম্পিউটার বলতে শুধু ল্যাপটপ, পিসি বা আদার্স রিলেটেড ডিভাইসকে বুঝি। তো আসলে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট বা এদের বেসিক গোল হচ্ছে যে একটা কম্পিউট ইঞ্জিন। কম্পিউট ইঞ্জিন মানে যে কোনো ডিভাইস যেটা কম্পিউট করে, সেটা কিভাবে কাজ করতেছে, হ্যাঁ, বা সেটার ফাংশনালিটি, সেটার বেসিক স্ট্রাকচার সম্পর্কে আপনার জানা আছে কিনা, সেটা কিভাবে কাজ করে সেটা আপনি জানেন কিনা, সেটাকে আপনি ম্যানিপুলেট করতে পারেন কিনা। ঠিক আছে, এইটাই হচ্ছে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্টদের গোল হওয়ার কথা। অর্থাৎ সোজা ভাষায় আপনার যেমন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বা মেশিন ল্যাঙ্গুয়েজ পড়ে আসছেন, যতটুকু ধারণা। তো ওইখানে আসলে কি করা হয়েছিল, মেশিন ল্যাঙ্গুয়েজ যেটা ছিল, তো সেটা ছিল কি 0 0 0 1 এর কম্বিনেশন, তাই না? 0 1 বিট স্ট্রিং হিসেবে থাকতো মেশিন ল্যাঙ্গুয়েজ। জি স্যার। তার উপরে হচ্ছে উপরের লেয়ারে ছিল হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, ধরেন অ্যাড, সাব অমুক অমুক, এক্স, বিএক্স, সিএক্স এসব ছিল। জি স্যার। তো
কেন আসলে এভাবে করা হয়েছে? কারণ হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজটা মানুষের জন্য ডেফিনেটলি বোধগম্য না। সো সেইটাকে একটা বোধগম্য লেভেলে নিয়ে আসার জন্য অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কনভার্ট করা হচ্ছে। যেমন অ্যাড এর জন্য একটা ডেফিনেটলি একটা ম্যাপিং আছে, মেশিন ল্যাঙ্গুয়েজ ম্যাপিং আছে, যে এটার একটা বিট স্ট্রিং হয়তো বা কিছু একটা আছে। তো এই বিট স্ট্রিংকে কনভার্ট করে দেয় তখন কম্পাইলার। তখন এটা মেশিনের কাছে যদি যায়, তখন মেশিন শুধু এটাকে এক্সিকিউট করে। সো কম্পাইলারের কাজ হচ্ছে মানুষ এবং মেশিনের মধ্যে একটা কমিউনিকেশন তৈরি করে দিচ্ছে। ঠিক এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের উপরে যে ল্যাঙ্গুয়েজটা, সেটা হচ্ছে সি ল্যাঙ্গুয়েজ। সি ল্যাঙ্গুয়েজটা একদম মানে খুব ক্লোজলি হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ বা মেশিন লেভেলের কাছাকাছি। ঠিক আছে। এরপরে সি প্লাস প্লাস বা সি, বেসিক্যালি সি, যেটা সি আসলে একদম খুব ক্লোজ, মেশিনের খুব ক্লোজ লেভেলে আছে। এরপরে বাকি যে জাভা, তারপরে সি প্লাস প্লাস, পাইথন, এগুলো আসলে হাই লেভেলের ল্যাঙ্গুয়েজ। এরা আসলে একদম সরাসরি মেশিন লেভেলের কোনো কাজ আপনাকে করতে দিবে না, কিন্তু সি দিয়ে আপনি মেশিন লেভেলের কাজ করতে পারবেন। ঠিক আছে। আমি জানি না আপনারা কখনো আম, কি বলে সিস্টেম প্রোগ্রামিং পড়া হয়েছে কিনা আপনাদের। আমরা আমরা পড়ছিলাম সিস্টেম প্রোগ্রামিং বা এরকম কিছু একটা আমাদের চ্যাপ্টার ছিল, কোর্স ছিল। না স্যার, আমাদের ছিল না স্যার, পড়া তো হয়নি আমরা, দেখো। তো সি দিয়ে একদম মেশিন লেভেলের অনেক ধরনের কাজ করা যেতে পারে। হ্যাঁ, সেই কাজগুলো আমরা দেখছি। অপারেটিং সিস্টেমসও হয়তো আপনারা সেটা করে থাকতে পারেন, যে সি দিয়ে কিন্তু অপারেটিং সিস্টেমটা হ্যান্ডেল করা হয়। সো অপারেটিং সিস্টেম পড়ে থাকলেও কিছুটা আইডিয়া আছে। তো জাভা কিন্তু আপনাকে সেই অ্যাক্সেস দিবে না যে একদম মেশিন লেভেলে আপনি কাজ করতে পারবেন, কখনোই দিবে না। ঠিক আছে, জাভাতে এইটা নাই। মানে জাভা নিজে হ্যান্ডেল করে, কিন্তু আপনাকে কখনো এই হ্যান্ডেল করার প্রপার্টিস দিবে না। তো আসলে যে এই কথাগুলো বলতেছি এই কারণে যে মানে আমাদের টার্গেটটা যেটা ছিল কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর, তো সেটা বোঝার জন্য এই কথাগুলো বললাম। তো সিএসসি এর যে বিষয়টা, সেটা আসলে এআই এর খুব ইম্প্যাক্টফুল। মানে একটা মেশিন কিভাবে কাজ করবে, তার অ্যানালাইসিস, তার স্ট্রাকচার, তাকে কিভাবে আমাকে ইনপুট দিতে হবে, কিভাবে আউটপুট নিতে হবে, তার বিভিন্ন ডিজাইন করা, এই সব কিছুই আসলে আমাদের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর মধ্যে হ্যান্ডেল করতে হবে। ঠিক আছে, যে এই কথাগুলো আসলে এখানে বলা হয়েছে, যেটা আমি খুবই ইনফর্মালি বলে দিছি। কিভাবে আমাদের ডেটা টাইপ কি হবে, ডেটা স্ট্রাকচার কি হবে, তারপর হচ্ছে আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টের বিষয়গুলো আছে, সবই কিন্তু এআই এর ভিতরে চলে আসবে। এরপরে যেটা আছে কন্ট্রোল থিওরি অ্যান্ড সাইবারনেটিক্স। আচ্ছা, তো কন্ট্রোল থিওরি বলতে আমরা যেটা বোঝাতে চাচ্ছি এখানে, যে আহ, কিভাবে আসলে কন্ট্রোল করা হচ্ছে। মানে আমরা আমরা যদি আমাদের নিজেদের কথা চিন্তা করি, আমরা আমাদের নিজেদেরকে কিভাবে কন্ট্রোল করি। ঠিক আছে। যেমন এই কোশ্চেন যদি করা হয় এখন, আপনাদের মাথায় কিন্তু চিন্তা আসতে পারে যে আসলে আমরা কিভাবে নিজেরা নিজেদের হ্যান্ডেল করি। তো আমরা সহজ ভাষায় মনে হতে পারে যে আমরা হয়তো বা আমাদের মাইন্ড আছে, যেটা আমাদের যে আহ, মন যেটা আছে, আমাদের ভিতরে একটা যে একটা আলাদা এন্টিটি আছে, সেটাই আসলে আমাদের বডি বা আমাদের ম্যাটেরিয়ালিস্টিক কি বলে স্ট্রাকচারকে হ্যান্ডেল করতেছে। ঠিক আছে। সো এই জিনিসগুলো আসলে চিন্তা করতে হবে যে আসলে কিভাবে কন্ট্রোল করা হচ্ছে, বা কিভাবে ইন্টারাকশন গুলো করা হচ্ছে, বিভিন্ন বডি পার্টস, বিভিন্ন ধরনের আহ আহ, কি বলে কম্পোনেন্টস কিভাবে ইন্টারাকশন করতেছে, আমাদের ভিশন, আমাদের সেন্সর গুলা, সাউন্ড যে আমরা বলে ইনপুট হিসেবে নিচ্ছি, এসব কিভাবে একটার সাথে একটা আমাদেরকে ইন্টারাকশন করাতে হবে। তো এইগুলাই আসলে আমাদের কন্ট্রোল থিওরি অ্যান্ড সাইবারনেটিক্স এর ভিতরে মানে চিন্তা করার বিষয় আছে। তো এদের কনসেপ্ট গুলো আমাদের এখানে এআই এর ভিতরে ডেফিনেটলি লাগবে।
এরপরে আছে লিঙ্গুইস্টিক। সাইবারনেটিক্সটা তুমি কি বললেন? তারপর একটু বললে ভালো হতো। সাইবারনেটিক্সটা বুঝিনি। সাইবারনেটিক্স বলতে যেটা বোঝানো হচ্ছে যে আপনার বিভিন্ন সেন্সরের যে বিষয়গুলো আছে, হুম, মানে আপনি নিজেকে কিভাবে কন্ট্রোল করতেছেন। কন্ট্রোলিং এর বিষয়গুলোর মধ্যে কন্ট্রোল এবং সাইবারনেটিক্স দুইটা একসাথে রিলেটেড। যেমন কন্ট্রোলে করতে গেলে আপনার ডেফিনেটলি কিছু সেন্সর জিনিস ইনপুট হিসেবে লাগবে। স্যার ঠিক আছে। মেনলি স্যার আমরা যেগুলো থিঙ্ক করি এগুলো হচ্ছে কন্ট্রোল থিওরি, আর যেটা দিয়ে থিঙ্ক করতে হয় ওটা কি সাইবারনেটিক্স? হ্যাঁ, কাইন্ড অফ এরকমই, হ্যাঁ। So, আপনি নিজে সেন্সর নিয়ে ইনপুট হিসেবে নিচ্ছেন জিনিসগুলোকে। আচ্ছা, আমি ছবি এঁকে দেখাই। ধরেন এটা একটা কম্পোনেন্ট যেখানে আপনি ইনপুট হিসেবে নিচ্ছেন। এটা আসতেছে ইনপুট এনভায়রনমেন্ট থেকে। এখানে তারপর হচ্ছে আপনার যে একটা মাইন্ড আছে, এটা হচ্ছে মনে করেন কন্ট্রোলার। তো এখানে ধরেন কিছু কন্ট্রোলার আছে, ঠিক আছে। এবং এই কন্ট্রোলার থেকে ইনপুট আসার পরে কন্ট্রোলার সেটার ভিতরে কিছু ডিসিশন নিবে বা কিছু ধরনের চিন্তা ভাবনা করবে, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাকশন তৈরি করবে, ঠিক আছে। জি স্যার। জি স্যার। এবং এই অ্যাকশনটা কি বলে উপনীত হবে হচ্ছে বিভিন্ন আদার যে এন্টিটি আছে বা এনভায়রনমেন্ট আছে। আমি সংক্ষেপে লিখি এনভায়রনমেন্ট, ইএনভি। সো এই এনভায়রনমেন্টের উপরে আপনার এই অ্যাকশনগুলো প্রয়োগ হবে। সো এই যে যে লুপটা, এইটাকে বলা হচ্ছে সাইবারনেটিক্স। ঠিক আছে, ইনপুট আসবে আপনার ভিতরে কন্ট্রোলের বিষয়গুলো আসবে, ডিসিশনের বিষয়গুলো আসবে, এবং তার উপর অ্যাকশনস তৈরি হবে। এই পুরো প্রসেসটাকে একসাথে বলা হচ্ছে আমাদের সাইবারনেটিক্স। জি স্যার। আচ্ছা, এরপরে আসতেছে লিঙ্গুইস্টিক। লিঙ্গুইস্টিক মানে হচ্ছে খুব সংক্ষেপে বলতে গেলে ভাষার জ্ঞান। তো আমরা ডেফিনেটলি আমরা মানুষের সাথে মানুষ যেভাবে কমিউনিকেট করি আমাদের নিজস্ব ভাষা দিয়ে, বাংলা ভাষা হোক অথবা ইংলিশ ভাষা হোক, যেটা পারি আমরা, তো সেটা হচ্ছে সবচেয়ে সহজ মিডিয়াম। ভাষা হচ্ছে অনেক সহজ একটা মিডিয়াম আমার এক্সপ্রেশনটাকে আরেকজনের কাছে পৌঁছায় দেওয়ার ক্ষেত্রে। তো এখন একটা যদি এজেন্ট মানে আর্টিফিশিয়াল এজেন্ট তৈরি করতে চাই, তাকে ইনস্ট্রাকশন দেওয়ার চাইতে যদি তার সাথে আমি সরাসরি ভার্বাল কমিউনিকেট করতে পারি, হ্যাঁ, তাহলে কিন্তু জিনিসটা আরো ইজিয়ার হয়। যেমন বিভিন্ন রোবটের সাথে যদি আমি সরাসরি ভয়েস কমান্ড দিয়ে কাজ করতে পারি, তাহলে কিন্তু আমার কাছে মনে হয় যে মানে আমাদের মনে হইতো যে আসলে তো এটা খুব সহজে কাজ করা যাচ্ছে। তো সে সহজে আমার ভাষা বুঝতে পারতেছে, মানুষের মতো বুঝতে পারতেছে। তো সেখান থেকে কিন্তু এই লিঙ্গুইস্টিক্স এর যে ধারণাগুলা সেটা চলে আসছে। এবং এইটার বেসিসেই কিন্তু এই যে আপনারা এখন তার নাম শুনে থাকেন এনএলপি, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। এটার হাইপ এবং এটা হচ্ছে এটা নিয়ে কাজ করা অনেক বেড়ে গেছে। যে মানুষের যে কমান্ড, ভয়েস কমান্ড কিভাবে রোবটের কাছে সহজভাবে পৌঁছানো যায়, মানে ভয়েস নিয়ে অনেক কাজ করা বা ভয়েস আউটপুট তৈরি করা, বা শুধুমাত্র ভয়েস না, বা সাইন ল্যাঙ্গুয়েজ যেগুলো আছে, আকার ইঙ্গিতে যেগুলো দেখানো যায়, সেই ল্যাঙ্গুয়েজে যদি তাদেরকে শেখানো যায়, সেটাও কিন্তু একটা ইভলিউশনারি একটা ডোমেন হইতে পারে। সো এই জন্য এনএলপি নিয়ে অনেক বেশি কাজ করা হচ্ছে রিসেন্টলি। তো এর অনেকগুলো বিষয় আছে, এই বিষয়গুলো নিয়ে আমরা পরে যখন এনএলপি নিয়ে কাজ মানে পড়াশোনা করব তখন ডিসকাশন করব। আচ্ছা, তো আমাদের এআই কোর্সে আসলে আমরা বেসিক্যালি যেগুলো দেখব পরবর্তীতে, সার্চিং দেখব, গেম প্লেইং এর সহ, তারপর হচ্ছে বিভিন্ন নলেজ রিপ্রেজেন্টেশন, এবং নলেজকে কিভাবে রিপ্রেজেন্ট করা হয়, কিভাবে নলেজ থেকে ডিসিশন মেকিং এর দিকে যাওয়া হয়, বা মানে রিজনিং কিভাবে করা হয়। এরপরে প্ল্যানিং, লার্নিং, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, তারপরে এক্সপার্ট সিস্টেম, হ্যাঁ, এই বিষয়গুলো আমরা বোঝার চেষ্টা করব আমাদের কোর্সের ভিতরে। তারপর হচ্ছে ইন্টারেক্টিং উইথ দ্য এনভায়রনমেন্ট,
কিভাবে এনভায়রনমেন্টের সাথে ইন্টারাকশন হইতে পারে, সেই জিনিসগুলো নিয়ে চিন্তা করব, মানে পড়ার স্কোপ আছে আমাদের এই কোর্সে। তো দেখা যাক আমরা কতটুকু কি কভার করতে পারি। সো এআই এর অ্যাডভান্টেজ যদি বলতে চাই, আসলে এআই এর অ্যাডভান্টেজ অনেক। কারণটা হচ্ছে এআই এর গোলটার দিকে যদি আমরা তাকাই, গোলটাই ছিল যে মানুষের কাজ করতে পারবে মানুষের মতো করে, এরকম কোনো ডিভাইস, কোনো প্রোগ্রাম, কোনো এজেন্ট বা এন্টিটি তৈরি করা। তো তার মানে কি, তারা যদি মানুষের কাজ করতেই পারে, মানুষের জন্য সেটা বেনিফিশিয়াল, এবং তাদেরকে দিয়ে আমরা অনেক লেভেলের অনেক ধরনের কাজ করাতে পারবো। ঠিক আছে। সো আচ্ছা, এখানে একটা কোশ্চেন আসে যে আমি একটা কোশ্চেন বলতে ভুলে গেছিলাম, যে আপনাদের কি মনে হয় যে মানুষ এই কম্পিউটার দিয়ে তো আমরা অনেক কাজ করি, কিন্তু কম্পিউটার আসলে কি আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্ট? ও তো নিজে স্যার না কাজটা স্যার, করতে পারতেছে না, তাহলে ও সবকিছুই তো কিভাবে ইনস্ট্রাকশন। এআই? হ্যাঁ, কম্পিউটার আসলে আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্ট কোনো বস্তু না। কম্পিউটার কম্পিউট করতেছে, কিন্তু নিজে আসলে আর্টিফিশিয়াল কোনো বস্তু না। কারণ হচ্ছে কি তাকে দেখেন যদি না, আমরা ইনস্ট্রাকশন না দিই, সে কিছুই করবে না, সে চুপচাপ বসে থাকবে। এর মানে স্যার এটাই বোঝা গেল যে মানে যে হচ্ছে গিয়ে নিজে কাজটা করতে পারবে না, যে যন্ত্রটা সে হচ্ছে এআই, বাট যে নিজে করতে পারতিস না সে এআই না। হ্যাঁ, আমরা ওই যে 4টা প্যারামিটার যেটা ছিল, একটা বস্তুকে আমরা এআই বলবো কিনা, সেটার পার্সপেক্টিভ থেকেও চিন্তা করতে পারি। অ্যাক্ট লাইক হিউম্যানলি, হিউম্যানের মতো অ্যাক্ট করতে পারে কিনা কম্পিউটার। তো স্যার হিউম্যানের মতো ডেফিনেটলি অ্যাক্ট করতে পারবে না, কারণ সে নিজে থেকে কিছু করে না, তো প্রথম জায়গাতেই সে আটকে যাচ্ছে। ঠিক আছে। কিন্তু কম্পিউটারের ভিতরে যে প্রোগ্রাম রান হয়, সেটা কিন্তু এআই হইতে পারে। জি স্যার। ঠিক আছে। এআই হইতে পারে বাট শিওর না। আচ্ছা, আমরা যখন কোনো সার্চ সার্চ অপশন সার্চ করি সেখানে তো তেমন অনেক অপশন দেখায়, ও তো ইন্টেলিজেন্ট। হ্যাঁ, ওখানে ইন্টেলিজেন্ট বলতে ওটা ইন্টেলিজেন্ট বানানো হয়েছে। যেমন আপনি যখন গুগলে সার্চ করেন, তো তখন হচ্ছে বিভিন্ন ধরনের প্যারামিটার লেখেন, মানে প্যারামিটার বলতে সার্চিং কিওয়ার্ডস লেখেন, এবং তার সাথে সে শুধু ওইটাই সার্চ করে তা না, ওটার সাথে রিলেটেড যে ডকুমেন্টস গুলো আছে বা রিলেটেড যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু তুলে নিয়ে আসে, এবং সেটা কোথায় কোথায় স্টোর করা আছে, কোন কম্পিউটারে স্টোর করা আছে, এগুলো খুঁজে খুঁজে সে আপনাকে একটা রেজাল্ট প্রডিউস করে। আমরা যে আসলে সার্চিং করি, ইন্টারনেটে যে সার্চিং করি, আপনাদের কি কখনো চিন্তা করে দেখছেন যে এই সার্চিংটা আসলে কিভাবে কাজ করে? তো এটা গুগল আগে গুগল স্পাইডারে রেখে দেন, দেন এখান থেকে সার্চ অপশন করে লিস্ট করে আসে। আচ্ছা, যেটাই হোক না কেন, মানে স্যার গুগল স্পাইডারটা কি এআই বেস্ট করা? হ্যাঁ, ওখানে অনেক প্রোগ্রাম যেহেতু রান করা হয়, তো এটা এআই এর মতো হতে পারে। এখন আমি আসলে যেটা বলতে চাচ্ছিলাম যে ইন্টারনেট কিন্তু আসলে কোনো একটা সেন্ট্রালাইজড কোনো বস্তু না। ইন্টারনেট হচ্ছে ফাস্ট ডোমেইন, ফাস্ট সার্ভারের একটা কম্বিনেশন। যা ধরেন আপনি গুগলে একটা সার্চ করতেছেন, সেই সার্চটা কিন্তু আসলে গুগল আপনাকে একটা পেজে নিয়ে আসতেছে, মানে এটা না যে সে সবকিছু এক জায়গাতে থেকে আপনাকে দেখাইতেছে। বরঞ্চ এই পেজটা তৈরি করার জন্য ধরেন আমেরিকাতে একটা সার্ভার আছে, সার্ভার বলতেছে একটা কম্পিউটার আছে, ইউকে তে কম্পিউটার আছে, ইতালিতে কম্পিউটার আছে, বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের কম্পিউটার আছে, এবং সেই কম্পিউটারে বিভিন্ন ওয়েব পেজ, বিভিন্ন সার্ভার রান করতেছে সবগুলো কম্পিউটারে। তো তাদের সবগুলোর রেজাল্ট কে কে কোন জায়গাতে আছে সে, এবং সেটার যে ওয়েব অ্যাড্রেস গুলো, সেটা কিন্তু একসাথে যেভাবে মার্জ করা হয়, আমরা যখন গুগলে সার্চ করি, গুগল পেজ গুলোতে কিন্তু এভাবে সেগুলোকে মার্জ করা হয়, কোন কোন জায়গাতে আমাদের রেজাল্ট গুলো আছে বা রিলেটেড ডকুমেন্টস গুলো আছে, সবগুলোকে মার্জ করে একটা সার্চিং রেজাল্ট আপনাকে দেয়। তখন আপনি যখন এই একটা পার্টিকুলার লিঙ্ক ধরে আমি ক্লিক করলাম, এই লিঙ্কটা ক্লিক করলে তখন হয়তো বা আমি, আমাকে ব্রাউজার যেটা করে, এই লিঙ্কটা যেখানে আছে মানে যে কম্পিউটারে আছে, ধরেন এটা হচ্ছে ইউএসএ তে আছে, আমাকে তখন এইটা, আমার পিসি হচ্ছে এইটা,
আমি ওয়েব ব্রাউজারে এই পেজটাতে আছি। তো আমি এই লিঙ্কটা ক্লিক করলে আমাকে তখন সে রিডিরেক্ট করে আমাকে কানেক্ট করে দেয় ওই পিসির সাথে বা ওই সার্ভারের সাথে। ঠিক আছে, তো বেসিক্যালি এইভাবে আসলে কাজটা হয়। তো তার মানে বুঝতেই পারতেছেন যে গুগল আসলে যে লাখ লাখ সার্চিং রেজাল্ট আপনাকে দেয়, তাও তাদের মেশিনটা কত পাওয়ারফুল। আর সার্চিং যে টেকনিক, সার্চিং যে ইনফরমেশন স্টোর করার ক্ষমতা, ইনফরমেশন রিট্রিভাল করার ক্ষমতা, এটা স্যার কত গুগলকে পাওয়ারফুল। তো নাকি বলা হয় যে বর্তমান বিশ্বের সব থেকে আপডেট এআই। হ্যাঁ, ডেফিনেটলি। যেমন আপনার গুগল ফটোস যে ইউজ করেন, তো সে কিন্তু আপনি যদি একই টাইপের অনেকগুলো ইমেজ মানে তুলে থাকেন, তাহলে সেটা কিন্তু অনেক সময় দেখা যায় অ্যানিমেশন আকারে বা আপনাকে নোটিফিকেশন দেয় যে আমরা আপনার জন্য একটা অ্যানিমেশন বানাইছি, আপনার পছন্দ হয় কিনা দেখেন। ঠিক আছে, এই টাইপের একটা নোটিফিকেশন দেয় আর কি গুগল ফটোস। তো তখন আপনি সেটাতে ক্লিক করলে কিন্তু দেখতে পান যে হ্যাঁ আসলে সে বানাই দিচ্ছে একটা অ্যানিমেশন। তো ইমেজগুলো স্যার ক্যাটাগরি ওয়াইজে রেখে দেয়। হ্যাঁ, তো তার মানে কি ও আসলে অনেক ধরনের আমরা যে ইমেজ আপলোড করতেছি, তো আমরা ইমেজ আপলোড করার মাধ্যমে আসলে যেটা করতেছি বা বিভিন্ন ইনফরমেশন আপলোড করার মাধ্যমে যেটা করতেছি, আমরা আসলে গুগলকে আরো হেল্প করতেছি। ঠিক আছে, আমরা গুগলকে আরো হেল্প করতেছি। কিভাবে হেল্প করতেছি? কারণ গুগল না চাইতেই ডেটাগুলো পেয়ে যাচ্ছে। মানে না চাইতে পেয়ে যাচ্ছে বলতে এটা হচ্ছে যে আমরা আসলে সবাই গুগলকে ইউজ করতেছি, তো আমরা আমাদের ফটোস গুলো গুগলে রেখে দিচ্ছি। তো সে মানে তার যে প্রোগ্রাম, সেটা কিন্তু সে এমন ভাবে ইউজ করতে পারে যে আপনার যে ইমেজ গুলো আছে সেখান থেকে আপনাকে আইডেন্টিফাই করে রাখতে পারে। যেমন ফেসবুকের যে ফটো ফেস রিকগনিশন যে ফিচারটা ছিল, যে কোনো ইমেজে আপনাকে আপনি যদি থাকেন তখন আপনাকে কিন্তু রিকমেন্ডেশন দেয় আপনি হয়তো বা অমুক ইমেজে আছেন, নোটিফিকেশন পাঠায় আপনাকে। আপনার ফ্রেন্ড যদি আপনি আপলোড করে থাকে এবং আপনাকে যদি ট্যাগ না দেয়, তো তখন হয়তো আপনাকে বলে যে আপনি হয়তো অমুক ইমেজে আছেন। এরকম ফেস করছেন আপনারা? জি স্যার। জি স্যার, ট্যাগ ইউরসেলফ এরকম একটা অপশন আসে। হ্যাঁ, তো বিষয়টা আসলে কেন, মানে হচ্ছে তারা আসলে কিন্তু এই আপনাকে আইডেন্টিফাই করে রাখতেছে বা আপনার ইমেজকে তারা ভেরিফাই করে রাখতেছে। এবং গুগল ফটোস যখন আপনি প্রথম ইউজ করা শুরু করেন, আপনার ইমেজ যদি তোলা হয় তখন সে কিন্তু বলে যে আইডেন্টিফাই ইয়োরসেলফ ইন দ্য ইমেজ, মানে কোন একটা ফেসকে ক্লিক করে বলতে হয় যে এটা হচ্ছে আমি। তখন সে অনুযায়ী আপনাকে আপনার রিলেটেড কিছু ইস্যুস বা রিলেটেড ইনফরমেশন গুলো আপনাকে প্রোভাইড করতে পারে। এবং আমরা যে সার্চ করতেছি, এই রেজাল্ট সার্চিং এর বিষয়গুলো কিন্তু আসলে তাদের কাছে ডেটা হিসেবে মানে এক্সপেরিমেন্টাল ডেটা হিসেবে থেকে যাচ্ছে। এবং তারা চাইলে ভবিষ্যতে এটা দিয়ে ধরেন আপনার ডেটা মাইনিং, বিভিন্ন প্যাটার্ন বের করা বা সার্চিং যে বলে কি বলে হিস্ট্রি থেকে সার্চিং প্যাটার্ন বের করা, এটা করতে পারে। যেমন আহ, বিভিন্ন সময় আমরা শুনি যে ইয়ার এন্ডে কোন দেশ থেকে কি কি ধরনের ওয়েব সার্ভিস অ্যাক্সেস করা হয়েছে, কত পার্সেন্টেজ কোথায় অ্যাক্সেস করা হয়েছে, এই ধরনের একটা স্ট্যাটিস্টিক্স তৈরি হয়। তো এগুলো আসলে কোত্থেকে হয়? এগুলো আসলে ওই যে আপনি যা করতেছেন ওটা কিন্তু ওদের কাছে ডেটা হিসেবে স্টোর করা আছে। আমরা যা করতেছি, শুধু আপনি না, আমরা সবাই যা করতেছি সে সবই কিন্তু স্টোর করা আছে তাদের কাছে। এবং তারা এটা আসলে খুব যে পার্সোনাল ইউজে করে তা না, তারা হচ্ছে জেনারেলাইজ টার্মে এই ডেটাগুলোকে আসলে ইউজ করে। তো এখানে পার্সোনাল কোনো ইনফরমেশন আসলে ভাবে বের হয়ে আসে না কখনো। কিন্তু তারা চাইলে এটা আসলে করতে পারে, কারণ আমরা আসলে গুগল বেসড হয়ে যাচ্ছি সবাই। আমরা চাই বা না চাই, আমরা গুগল বেসড হয়ে যেতেছি সবাই। আচ্ছা, অনেক হাবিজাবি কথা বলে ফেলতেছি। আচ্ছা, অ্যাডভান্টেজের মধ্যে আমরা আসলে যেটা দেখতে পাচ্ছি যে আসলে অনেক ধরনের অ্যাডভান্টেজ আসলে চলে আসতেছে, যেটা অলরেডি আমরা বেশ কিছু টপিক নিয়ে বলে আসলে বুঝতে পারছি। তো ডিসঅ্যাডভান্টেজও আছে। তো ডিসঅ্যাডভান্টেজ গুলো আসলে কোথায়?
ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে কস্টের বিষয়ে। এই যে গুগল যে আপনার যে গুগল বা আদার্স যে জায়ান্ট টেক জায়ান্ট যারা আছে তারা যে মানে যে কাজগুলো করতেছে এটা কিন্তু খুব যে ইজি কস্টের তা কিন্তু না, এটা খুবই কস্টলি একটা প্রসেস। তাদের সার্ভার মেনটেন করা, সার্ভিস হ্যান্ডেল করা, তারপরে হচ্ছে আপনার ডেটা মাইনিং করার জন্য তাদেরকে যে বিভিন্ন কম্পিউটার পার্টস বা কম্পিউটেশন ক্যাপাবিলিটি তৈরি ম্যানেজ করা, এগুলো কিন্তু বেশ কস্টলি। সো তার মানে আমার আপনার মতো এই যারা খুবই এজ এন্ডে আছে নেটওয়ার্কে, তাদের কাছে এটা আসলে এক্সপেন্সিভ, অনেক অনেক এক্সপেন্সিভ। সো আমরা যদি নিজেরাও যদি এজেন্ট তৈরি করতে চাই, এআই এজেন্ট, আমাদেরও দেখা যাবে যে অনেক কস্টলি বিষয়গুলো মানে ফেস করতে হবে। ঠিক আছে। আর তারপর হচ্ছে এটা ডিফিকাল্ট উইথ সফটওয়্যার ডেভেলপমেন্ট, স্লো অ্যান্ড এক্সপেন্সিভ। আমাদের যদি সফটওয়্যার বেসড আমরা এআই তৈরি করতে চাই, এটা বেশ কিছুটা স্লো প্রসেসে আগাইতে হয়। মেশিন লার্নিং এর বিষয় আছে বা লার্নিং এর বিষয়গুলো আছে, ট্রেনিং টেস্টিং এসবের বিষয়গুলো আছে, এবং এটাও এক্সপেন্সিভ। সো আমাদের সমস্যাটা হচ্ছে যে আমাদের এক্সপিরিয়েন্সড কি বলে প্রোগ্রামার্স কম। হ্যাঁ, আমাদের যে একটা পার্টিকুলার ফিল্ডে যদি আমরা আহ, কি বলে এজেন্ট তৈরি করতে চাই, এআই এজেন্ট, তো অবশ্যই আমাদের স্কিলড প্রোগ্রামার লাগবে, এবং যে বুঝতে পারে যে আসলে এখানে কি করা হচ্ছে কি করা হচ্ছে না। সেই সংখ্যাটা আসলে আমাদের এখনো অনেক কম। বাইরের দেশে হয়তো বা তাদের সংখ্যা অনেক বেশি, কিন্তু আমাদের দেশে বলতে গেলে স্কিলড প্রোগ্রামার কিন্তু আমরা বেশ পিছিয়ে আছি প্রোগ্রামিং এর দিক থেকে। তারপর হচ্ছে আম, এটার যে প্র্যাকটিক্যাল প্রোডাক্ট বলতে এআই একটা ডিভাইস তৈরি করার পরে আপনাদের যে প্র্যাকটিক্যাল প্রোডাক্ট তৈরি হবে, সেই প্র্যাকটিক্যাল প্রোডাক্টটাও মার্কেটের মধ্যে নিয়ে আসা এবং সেটাকে বাণিজ্যিকভাবে সফল করাটাও কিন্তু চ্যালেঞ্জিং একটা বিষয়। শুধু আমি একটা প্রোডাক্ট বানালেই হবে না, সেটাকে আবার সেল করতে হবে। কারণ আমি যে এত কষ্ট করলাম সেটার যদি সেলিং পয়েন্ট না থাকে, সেলিং ভ্যালু যদি না থাকে, তাহলে আসলে জিনিসটা কি বলে খুব বেশি ইফেক্টিভ হবে না। তো এটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজের মধ্যে পড়তে পারে। আচ্ছা, তো আমরা এআই এর ভিতরে যে একটা ফান্ডামেন্টাল জিনিস আছে, সেটা হচ্ছে প্রথম ফান্ডামেন্টাল জিনিস, সেটা হচ্ছে সার্চিং টেকনিক্স বোঝা, কিভাবে সার্চ করা লাগে। কারণ আমরা হয়তো বা সার্চিং অ্যালগোরিদম পড়ে আসছি যখন আমরা অ্যালগোরিদম কোর্স করছিলাম, তো সেখানে সার্চিং আসলে এআই এর যে পার্টস সেটা আমরা হয়তো বা চিন্তা করি নাই, কিন্তু সার্চিং এর বিষয়টা আসলে টোটালি এআই এর একটা বেসিক পার্ট। সার্চিং যদি না থাকে তখন আপনি প্রবলেম সলভিং করতে পারবেন না। ঠিক আছে, এআই এর যে আমরা রিয়েল লাইফ প্রবলেম সলভ করতে চাই, তো সেখানে সার্চিং অবশ্যই লাগবে। তো এখানে অনেক ধরনের সার্চিং আছে, যেমন ব্লাইন্ড সার্চ অথবা আনইনফর্মড সার্চ, তারপর হচ্ছে ইনফর্মড সার্চ, এইসব ক্যাটাগরির বেশ কিছু সার্চিং আছে। তো সার্চিং নিয়ে আমাদের আলাদা চ্যাপ্টারই আছে, এটা হয়তো আমরা মিডের মধ্যেই পড়বো, সার্চিং বিভিন্ন টেকনিক্স গুলো। তো সেখানে আমরা আরো ডিটেলস আলোচনা করবো। তো ব্লাইন্ড বা জাস্ট এটা যদি বলি, ব্লাইন্ড মানে হচ্ছে আপনি একটা প্রবলেম সলভ করতে গেলে আপনাকে এক্সট্রা কোনো ইনফরমেশন দেওয়া থাকবে না, জাস্ট প্রবলেমের ডেফিনেশনটা দেওয়া থাকবে। So, এই জন্য এটাকে বলা হচ্ছে ব্লাইন্ড সার্চ বা আনইনফর্মড সার্চ। আর যে সার্চটা ইনফর্মড, সেখানে প্রবলেম ডেফিনেশনের সাথে সাথে একটা হেল্পিং কিছু ইনফরমেশন দেওয়া থাকবে, যেটাকে আমরা বলি হিউরিস্টিক। ঠিক আছে, তো সেটা নিয়ে আরো ডিটেলস পরে আমরা আলোচনা করব। এই বেসিক্যালি ব্রড সেন্সে দুই ক্যাটাগরিতে সার্চ ভাগ করা যেতে পারে। এরপরে আমাদের আসবে নলেজ রিপ্রেজেন্টেশন এবং রিজনিং। মানে নলেজকে আমরা কিভাবে স্টোর করতে পারি, কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি বিভিন্ন এআই এজেন্টের ভিতরে, এবং এই নলেজগুলা এজেন্ট কিভাবে হচ্ছে ব্যবহার করতে পারে, মানে ব্যবহার করে কিভাবে ডিসিশন নিতে পারে। তো
তো সেই বিষয়গুলো হচ্ছে নলেজ রিপ্রেজেন্টেশন এবং রিজনিং এর মধ্যে ডিসকাশন করা হবে। এটারও একটা চ্যাপ্টার আছে নলেজ রিপ্রেজেন্টেশনের উপরে। তো নলেজকে হয়তো আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ডিক্লারেটিভ আর একটা হচ্ছে প্রসিডিউরাল। ঠিক আছে, ডিক্লারেটিভ প্রসিডিউরাল। তো ডিক্লারেটিভ যে নলেজটা সেটা হচ্ছে ফ্যাকচুয়াল বেসড। ফ্যাকচুয়াল বেসড বলতে আপনাকে সরাসরি ইনফরমেশন দেওয়া থাকবে। ডিক্লারেটিভ ফ্ল্যাগ যেটা নলেজ, সেটাতে সরাসরি ইনফরমেশন দেওয়া থাকবে, মানে ডিক্লারেশন করে দেওয়া থাকবে। যেমন অমুক দেশের রাজধানী কোনটা, ক্যাপিটাল অফ ইন্ডিয়া কোনটা হচ্ছে ক্যাপিটাল অফ ইন্ডিয়া, এটা সরাসরি ফ্যাক্ট, মানে সরাসরি এটা ইনফরমেশন আছে। আর যেটা প্রসিডিউরাল, প্রসিডিউরালে সরাসরি কোনো ইনফরমেশন থাকে না। এখানে আপনার থিঙ্কিং ক্যাপাবিলিটি কাজে লাগাতে হবে। ঠিক আছে, থিঙ্কিং ক্যাপাবিলিটি বলতে আপনার কাছে এনভায়রনমেন্ট এবং হচ্ছে আদার্স অনেক কিছু মানে নলেজ আছে, অনেক ইনফরমেশন আছে। তো সেইগুলোকে আপনি কাজে লাগায়া চিন্তা ভাবনা করে বিভিন্ন অ্যানালাইসিস করে বিভিন্ন ধরনের ডিসিশন মেকিং করে একটা সার্টেন নলেজ তৈরি করবেন। ঠিক আছে, মানে বিভিন্ন প্রসিডিউর ফলো করে নলেজ তৈরি করবেন, নতুন নলেজ তৈরি করবেন। সেটাকে বলা হচ্ছে প্রসিডিউরাল নলেজ। সো এখানে আমরা দেখতেই পাচ্ছি যে প্রসিডিউরাল নলেজে নলেজ ডিলস উইথ হাউ, মানে কিভাবে একটা কাজ করা হচ্ছে, একটা কাজ কিভাবে করতেছি সেটা একটা প্রসিডিউর থাকবে বা একটা ডেসক্রিপশন থাকবে যে কিভাবে আমি করতেছি। তো যে ডেসক্রিপশনটা থাকবে বা যে ডেসক্রিপশনটা তৈরি করতে হবে সেটাকে আমরা বলতেছি প্রসিডিউরাল নলেজ। ঠিক আছে, So, এই দুইটা হচ্ছে নলেজের ক্যাটাগরি। সো প্ল্যানিং এর বিষয়ে আসবে। প্ল্যানিং বলতে আমরা একটা যখন আমরা কোনো কাজ করতে যাই ডেফিনেটলি আমরা নিজেরাই অনেক ধরনের প্ল্যানিং করি। আমার গোল কি, আমার কি বলে টার্গেট কোন জায়গায় আছে, বা আমরা কোন পাথ দিয়ে গেলে আমাদের জন্য লাভ হবে। আমরা একটা কাজ করতে গেলে, যেমন ধরেন যে আপনার পরীক্ষা আছে 1 সপ্তাহ পরে, তো তখন আপনি চিন্তা করবেন যে আমার আসলে কি কি কাজ বাকি আছে, কি কি কাজ করা লাগবে, সেটা একটা প্ল্যান তৈরি করেন আপনি, এবং সেই প্ল্যান অনুযায়ী সামনে আগান। তো এই প্ল্যানিং এর বিষয়টা কিন্তু এআই এর বেশ ইম্পর্টেন্ট একটা পার্ট হিসেবে কাজ করে। সো প্ল্যানিং এর যে বিষয়টা, এটা কাইন্ড অফ সার্চিং এর মধ্যেই চলে আসে। যে বিভিন্ন গোল সেট আপ করা, construct a sequence of action and achieve to achieve that goal. So গোলস মানে সেট করেন আপনি ওই গোলে পৌঁছানোর জন্য যে কাজগুলো করবেন সেটা আগে থেকেই প্ল্যান করে ফেলা, এটা হচ্ছে প্ল্যানিং। আর আমরা যেহেতু এআই টার্মে চিন্তা করব, তো এআই টার্মসে যদি আমরা চিন্তা করি, পরবর্তীতে দেখবেন যে এখানে সার্চ স্পেস ট্রি নামে একটা অপশন আছে। সার্চ স্পেস ট্রি, এটাকে আপনি এভাবে চিন্তা করতে পারেন যে আমি যদি সংক্ষেপে দেখাই, আপনি মনে করেন এই জায়গাতে আছেন, আপনি এই সার্টেন মোমেন্টে অনেক কাজ করতে পারেন। ঠিক আছে, অনেক ধরনের কাজ করতে পারেন। ধরেন আমি এই মোমেন্টে কোথাও ঘুরতে যেতে পারি, এই মোমেন্টে কোথাও আমি খাইতে যেতে পারি, এই মোমেন্টে কোথাও আমি আহ কোনো মার্কেটে যেতে পারি। ঠিক আছে, আমি চাইলে বাসায় থাকতে পারি। তো আমি একটা পার্টিকুলার মোমেন্টে অনেক কিছু করতে পারি। তো আমি কোনটা করব সেটা হচ্ছে আমার বিষয়। আবার ধরেন আমি ঘুরতেই গেলাম, ধরেন সার্টেন মোমেন্টে ঘুরতে গেলাম, ঘুরতে যাওয়ার পরে এখানেও আরো অনেক ধরনের কাজ আমার হইতে পারে। আমি ঘুরতে গেছি, তো ঘুরতে যে আমি ওখান থেকে আরো অনেক দূরে চলে যেতে পারি, বা ওই জায়গাতে ঘুরতে পারি, বা আমি হচ্ছে আশেপাশের যে শুধু দর্শনীয় দেখতে স্থানগুলো পারি আছে, হ্যাঁ, সেগুলোতে অনেক জায়গাতে যেতে পারি। তো তার মানে এই যে একটা যে ডিসিশন ট্রি বা সার্চিং ট্রি তৈরি হচ্ছে, এটাকে আমরা বলতেছি সার্চ স্পেস ট্রি। এবং এই সার্চ স্পেস ট্রি আসলে অনেক বড় হইতে পারে, চয়েস এই বিষয়ে কিন্তু অনেক বড় হইতে পারে এজেন্টের পার্সপেক্টিভ থেকে। আচ্ছা, সো এরপরে আসতেছে লার্নিং।
লার্নিং তো আসলে খুব সহজ একটা বিষয়। লার্নিং হচ্ছে আপনাকে বিভিন্ন নলেজ গ্যাদার করতে হবে, ইনফরমেশন গ্যাদার করতে হবে, আপনার বিভিন্ন ধরনের ফ্যাক্ট বা কি বলে যে বিষয়গুলো ঘটতেছে সেই বিষয়ে আপনার কনসেপ্ট থাকতে হবে, কিভাবে নতুন জিনিস চিন্তা ভাবনা করা যায়, প্রিভিয়াস এক্সপিরিয়েন্সকে কাজে লাগিয়ে সেই বিষয়টা থাকতে পারে। সবকিছু মিলে আসলে লার্নিংটা তৈরি হয়। হ্যাঁ, লার্নিং এর মধ্যে আরেকটা বিষয় আছে যে এই যে যেটা বলা হচ্ছে ডিস্টিংগুইশ ডিফারেন্ট সিচুয়েশন ইন নিউ এনভায়রনমেন্ট। আর নতুন নতুন এনভায়রনমেন্টে যখন আপনি যান তখন আপনি এটাকে আলাদা করতে পারেন কিনা, এটাও কিন্তু একটা লার্নিং এর বিষয়। সো লার্নিং জেনারেলি আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে আমার প্রিভিয়াস যে এক্সপিরিয়েন্স আছে বা প্রিভিয়াস যে নলেজ আছে সেটাকে আমরা কাজে লাগায় নতুন যে ইনফরমেশন আসতেছে সেটা ইউজ করে আহ, আমরা কোনো ধরনের কোনো নতুন কিছু তৈরি করতে পারি কিনা, বা কোনো নতুন ফ্যাক্ট আবিষ্কার করতে পারি কিনা, নতুন কিছু জানতে পারি কিনা, নতুন এনভায়রনমেন্টকে আমরা ডিস্টিংগুইশ করতে পারি কিনা, এগুলো হচ্ছে লার্নিং এর মধ্যে পড়বে। সো এরপরে আসতেছে আমাদের যে বিষয়টা এআই এ চিন্তা করতে হয় সেটা হচ্ছে কিভাবে আমরা এনভায়রনমেন্টের সাথে ইন্টারাকশন করি। হুম, আমরা কিভাবে কি বলে ইন্টারাকশন গুলো এনভায়রনমেন্টের সাথে করি। আমাদের ইন্টারাকশন করতে গেলে ডেফিনেটলি প্রথমত লাগবে হচ্ছে আমাদের সেন্সরস, বিভিন্ন ধরনের সেন্সরস লাগবে। সো আমাদের ভিশনের জন্য সেন্সর লাগবে, সাউন্ডের জন্য সেন্সর লাগবে, টাচ করার জন্য সেন্সর লাগবে। সো অনেক ধরনের সেন্সর থাকতে পারে এবং সেই সেন্সর থেকে ইনপুট গুলো যখন চলে আসবে তো তারপরে সেটাকে আমরা যখন কি করতে পারি, আমরা প্রসেস করে সেই সেন্সর ডেটাগুলোকে প্রসেস করে ডিসিশন নিয়ে সেটাকে আমরা কোনো না কোনো একটা কি বলে আউটকাম তৈরি করতে পারি বা অ্যাকশন তৈরি করতে পারি। যেমন যদি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এ হয় তাহলে আন্ডারস্ট্যান্ড দ্য ল্যাঙ্গুয়েজ, রিকগনাইজ স্পিচ, জেনারেট টেক্সট, স্পিচ অ্যান্ড গ্রাফিক্স, এগুলো হইতে পারে। হ্যাঁ, মানে আপনি যদি একটা রোবটের কথা চিন্তা করেন, সে সেন্সর দিয়ে ডেটা নিচ্ছে, নিয়ে সেটাকে বুঝতেছে, বুঝে সে কোন একটা কাজ করবে। তো এই যে আমি যে ইন্টারাকশন উইথ এনভায়রনমেন্ট, আমি টোটাল প্রসেসটা হচ্ছে ইন্টারাকশন উইথ এনভায়রনমেন্ট। আমি ইনপুট নিচ্ছি এনভায়রনমেন্ট থেকে, নিজে প্রসেস করতেছি, আবার আউটপুট দিচ্ছি এনভায়রনমেন্টে। পুরো প্রসেসটাই ইন্টারাকশন উইথ এনভায়রনমেন্ট। তো এটার জন্য রিলেটেড যে যে জিনিসগুলো দরকার সেগুলা এইখানে আসলে চিন্তা করতে হবে বা ডিসকাশন করা হয়। আমরা এটা দেখবো সামনে আরো। আচ্ছা, সো হিস্ট্রি যদি বলতে চাই, হিস্ট্রি আসলে আপনারা এটা একটু পড়ে দেখবেন, রিডিং পড়ে যাবেন। এটা হিস্ট্রি আসলে কোনো ইম্পর্টেন্ট কিছু না, জাস্ট একটু কেউ যদি জানতে আগ্রহী হন সে চাইলে হিস্ট্রিটা একটু পড়ে দেখতে পারেন। ওকে স্যার। সো ভন নিউম্যান এআই এর একটা বেসিক আর্কিটেকচার দিছিল এক সময়, যদি আপনার হিস্ট্রিতে এটা পাবেন, সেটাতে দেখবেন যে এরকম একটা আর্কিটেকচার আছে। আর্কিটেকচারটা কাইন্ড অফ সিমিলার, আপনারা হয়তো চিন্তা করলে বুঝতে পারবেন যে এই যে এখানে আমাদের ইনপুট এবং আউটপুট ডিভাইস থাকবে এনভায়রনমেন্ট থেকে জিনিসগুলো নেওয়ার জন্য, ডেটা নেওয়ার জন্য বা এনভায়রনমেন্টকে অ্যাকশন তৈরি করার জন্য। এই ডেটাগুলো যাবে কন্ট্রোল ইউনিটের ভিতরে। কন্ট্রোল ইউনিটকে সাপোর্ট করার জন্য লজিক্যাল এবং অ্যারিথমেটিক ইউনিট থাকবে। আবার এই লজিক্যাল এবং অ্যারিথমেটিক ইউনিটকে সাপোর্ট করার জন্য তার নলেজ বা কিছু ডেটাকে স্টোর করে রাখতে হবে, সেই জন্য মেমোরি ইউনিট থাকতে হবে। ঠিক আছে, মানে নলেজ যদি নাই থাকে সে কিভাবে কাজ করবে। সো মেমোরি ইউনিট বা আদার্স কিছু থাকতে হবে এবং সেটা চাইলে যখন ইনফরমেশন দরকার স্টোর দিতে হবে তাকে, অথবা ইনফরমেশন চাইলে স্টোর করে রাখতে পারবে। এবং এই পুরো প্রসেসটার মাধ্যমে এই সেন্ট্রাল প্রসেসিং ইউনিট যেটা আছে সে কাজ করবে, আর এটা কাইন্ড অফ ব্রেইনের মতো কাজ করতেছে। এই স্ট্রাকচারটা সম্পর্কে আপনার পরিচিত না? এটা দেখে কি মনে হচ্ছে আসলে? স্যার এটা তো জি স্যার, প্রসেসর মনে হচ্ছে স্যার, মাইক্রো প্রসেসরের প্রসেসর মনে হচ্ছে স্যার। সিপিইউ এর কাজ মনে হচ্ছে স্যার।
হ্যাঁ, মানে এটা মাইক্রো প্রসেসর টাইপের মাইক্রোপ্রসেসরে পড়েছিলেন, জি স্যার। কিছু একটা জিনিস আপনারা দেখছেন, মানে সিপিইউ বা এটা আর্কিটেকচার সম্পর্কে যখন আপনারা পড়ছিলেন তখন এই জি কাইন্ড অফ এই জিনিসটা হয়তো আপনারা দেখছেন। জি জি স্যার। স্যার। So আসলে এটা বহু আগের, হ্যাঁ এটা বহু আগের আসলে আর্কিটেকচার। তো সেটাকে আপডেট করে বা সেটার কনসেপ্টকে নিয়ে আসলে বর্তমানে যে বিষয়গুলো আছে, বিভিন্ন বর্তমান কম্পিউটার বা বর্তমান যে আদার্স ডিভাইস গুলো আছে, সেগুলোকে এই আর্কিটেকচারে আসলে ডেভেলপ করা হয়। ডেফিনেটলি এটা আসলে হিস্ট্রিক্যালি এটা ইম্পর্টেন্ট একটা আর্কিটেকচার, ভন নিউম্যানের আর্কিটেকচার যেটা। সো এখানে আরো বেশ কিছু হিস্ট্রি দেওয়া আছে, এটা চাইলে আপনারা একটু পড়ে দেখতে পারেন। এবং এআই এর বিভিন্ন পিরিয়ড আছে, হ্যাঁ মানে এআই যে আপনার একবারে আবিষ্কার হয়েছে এমনটা না। কোন পিরিয়ডে কি কি জিনিস চিন্তা করা হয়েছে, কোন পিরিয়ডে কোন কোন বিষয়গুলো আসছে, এটাও ডিফাইন করে দেওয়া আছে আসলে। যে অমুক পিরিয়ডে যেমন 50 থেকে 60 দশকের মধ্যে এই জিনিসগুলো চিন্তা করা হয়েছে, গেম প্লেইং, তারপর হচ্ছে থিওরেম প্রুফিং, বায়োলজিক্যাল মডেলিং, ঠিক আছে, এই জিনিসগুলো চিন্তা করা হয়েছে। মানে কম্পিউটারে অ্যাপ্লাই করা হয়েছে বা কম্পিউটার প্রোগ্রাম তৈরি করা হয়েছে জিনিসটা অমনটা না, কিন্তু এইটার থিওরি গুলো চিন্তা করা হয়েছে। যে আমি যদি গেম প্লেইং করতে চাই আমার কিভাবে গেম প্লে করতে হবে, তো এবং তার রিলেটেড থিওরি গুলা। গেম থিওরি নামে একটা থিওরি টপিক আছে, আপনার যদি ইন্টারেস্টেড হন সার্চ করে দেখতে পারেন গেম থিওরি কি। হ্যাঁ, এটা খুবই ইন্টারেস্টিং একটা জায়গা গেম থিওরি, কিন্তু অনেক কঠিন জায়গা, অনেকের এটা অনেক কঠিন মনে হতে পারে গেম থিওরি বিষয়টা। বিভিন্ন থিওরাম প্রুভিং, বায়োলজিক্যাল মডেল, কিভাবে নিউরাল নেটওয়ার্ক মডেলিং করা যায়, এই বিষয়গুলো আসলে চিন্তা করা হয়েছে এই 50 থেকে 60-এর দশকে। এভাবে হচ্ছে অনেক কিছু আসলে বিভিন্ন পিরিয়ড অনুযায়ী ভাগ করা আছে। আপনারা এগুলো চাইলে একটু দেখে নিন, এটা আমাদের আসলে স্যার এগুলা কি ইম্পর্টেন্ট নিয়ে পড়তে হবে না স্যার রিড আউট করলেই হবে? না, জাস্ট এমনি পড়ার জন্য, রিডিং পড়ার জন্য। এগুলো আসলে ওকে কোনো কোশ্চেন আসবে না এখান থেকে, ওকে। এগুলো আপনারা একটু পড়ে দেখবেন। এগুলো পড়ে দেখবেন। আচ্ছা, একটু হোল্ড করেন। সো এখানে আরো অনেক কিছু বিষয় আছে, যেমন সিম্বলিক অ্যান্ড সাব সিম্বলিক এআই। সিম্বলিক এআই হচ্ছে is connected with the describing and manipulating our knowledge of the world as explicit symbols. মানে আমরা যদি আমাদের রিয়েল ওয়ার্ল্ডকে বা রিয়েল ওয়ার্ল্ডের যে বিষয়গুলো আছে সেটাকে ম্যানিপুলেট করতে চাই, আমরা বিভিন্ন ধরনের সিম্বল ইউজ করে থাকি, বিভিন্ন ধরনের ক্যালকুলেশন করে থাকি, ঠিক আছে। তো বা বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল মডেলিং করে থাকি এবং প্রোগ্রামিং করে থাকি। তো এইগুলোকে আমরা বলি একটা সংক্ষেপে আমরা বলতে পারি এটা হচ্ছে সিম্বলিক এআই, ঠিক আছে। সিম্বলিক এআই বলার কারণটা হচ্ছে, যদি আমরা সাব সিম্বলিক এআইটা যদি চিন্তা করি তাহলে বুঝতে পারবো। সাব সিম্বলিকটা হচ্ছে, দেখেন যে নিউরাল নেট, যেটা নিউরাল নেট সম্পর্কে হয়তো আপনাদের হচ্ছে আইডিয়া নাই। তো জাস্ট আমি যদি এভাবে বলি যে আমাদের ব্রেইনে নিউরন গুলো কিন্তু একটার সাথে আর একটা কানেক্টেড, এবং আমরা কিভাবে ডিসিশন নিই সেটা কিন্তু আমরা নিজেরাও জানি না, কিন্তু আমাদের ডিসিশন অলরেডি হয়ে যায়, ঠিক আছে। তো এইটাকে আমরা এটাকে আমরা মডেল করতে পারি বিভিন্ন ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন দিয়ে, কিন্তু এই যে নিউরাল যে নেট আছে এটাকে একটা ব্ল্যাক বক্স চিন্তা করা হয়, ঠিক আছে। এটাকে একটা ব্ল্যাক বক্স চিন্তা করা হয় যেখানে জাস্ট ইনপুট আসবে, এখানে বেশ কিছু প্রসেসিং হবে, কিন্তু কিভাবে প্রসেসিং হবে সেটা আমরা নর্মালি জানি না, এবং সেখান থেকে আউটপুট আসবে। এটাকে সাব সিম্বলিক বলা হয়, মানে যদি মানুষের ব্রেনের কথা চিন্তা করি। তো এই ব্ল্যাক বক্সটাকে এআই এ বিভিন্ন ম্যাথমেটিক্যাল মডেল দিয়ে ডিফাইন করা হয়েছে। আমরা যদি আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক কখনো পড়ি এই কোর্সে, তখন এটা আবার আসবে। তো এই যে ব্ল্যাক বক্সটা কিভাবে কাজ করে, তো এইটার অ্যাকচুয়াল প্রসিডিউর কিন্তু সব জায়গায় আপনার বলা হয় না, যার কারণে এটাকে ব্ল্যাক বক্স বলা হয়।
তো এটার যে বিষয়গুলো আছে এটাকে এই জন্য সাব সিম্বলিক বলা হয়, যে এটা আসলে সবাই জানে না, যে শুধুমাত্র যারা প্রোগ্রাম করে বা এটাকে যারা ডিজাইন করে শুধুমাত্র তারাই এটা ডিটেলস জানতে পারে। তো এই জন্য এটাকে সাব সিম্বলিক বলা হয়। কিন্তু যেটা সিম্বলিক সেটা আসলে এক্সপ্লিসিটলি সবাই জানে, যে এটা কোন মডেলে কাজ করা হয়েছে, এখানে কি করা হয়েছে, কোন কোন লজিক ব্যবহার করা হয়েছে, ঠিক আছে, এনভায়রনমেন্টের সাথে কিভাবে কাজ করবে, এগুলো ক্লিয়ারলি বলা থাকে এই সিম্বলিক এর ভিতরে। So, এইটা হচ্ছে আরেকটা বিষয় গেল। লাস্ট টপিক হচ্ছে অ্যাপ্লিকেশন। সো অলরেডি আমরা অনেক অ্যাপ্লিকেশনের কথা জানি। সো এটা আপনাদের আসলে ভয়ে বলার কিছুই নাই। তারপরে বলি যে আমরা যে বিভিন্ন ধরনের, এখানে ছবিতেই দেখতে পাচ্ছেন, ধরেন বিভিন্ন গ্রহে উপগ্রহে যে বিভিন্ন রোভার পাঠানো হয়, তারা যেভাবে কাজ করে তাদেরকে অবশ্যই একটা এআই এজেন্ট বা এআই প্রোগ্রাম দিয়ে দেওয়া হয়, এবং সেটার বেসিসে তারা বিভিন্ন কাজ করতে পারে, ঠিক আছে। কারণ তাদেরকে তো কন্ট্রোল করা সবসময় সম্ভব না, তাদেরকে কিছু না কিছু ডিসিশন নিজেদেরকে নিতে হবে। তো এরকম একটা এআই প্রোগ্রাম তৈরি করে দেওয়া থাকে। তারপর হচ্ছে যে বিভিন্ন স্যাটেলাইট ইমেজারি তৈরি করা বা স্যাটেলাইট তৈরি করা, এই জায়গাতেও আপনার এআই প্রোগ্রাম দেওয়া থাকে। তারপর হচ্ছে ধরেন হাবল টেলিস্কোপের যে বিষয়টা, এটা আমরা সবাই জানি। বর্তমানে নতুন আরেকটা টেলিস্কোপ উৎক্ষেপণ মনে হয় করা হয়েছে কিছুদিন আগে। হ্যাঁ, তো এই যে হাবল টেলিস্কোপের যে বিষয়টা ছিল, যে যদিও সেটা এআই প্রোগ্রাম না, কিন্তু সেটা এআই এর জন্য কাজ করছে। কিভাবে? ধরেন হাবল টেলিস্কোপ বিভিন্ন ধরনের ডিস্টেন্ট স্পেস থেকে ইমেজ যেগুলো আসে সেগুলোকে পাঠায় দিত, ক্যাপচার করে পাঠায় দিত, এবং সেই ডেটাগুলা বিভিন্ন জায়গাতে স্টোর করে সেটাকে মার্জ করে বিভিন্ন অ্যানালাইসিস করে, মানে পৃথিবীতে বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন অ্যানালাইসিস করে তারপর একটা কনক্রিট ইমেজ দাঁড় করায়, এবং তারপর সেটা কি বলে পাবলিকের জন্য সেটা রিলিজ করে, বা সেটা বিভিন্ন গবেষণার কাজে ব্যবহার করা হয়। সো এই ক্ষেত্রেও এই এআই এর বিভিন্ন প্রয়োগ আছে। সো টেলিস্কোপ ছিল জাস্ট একটা রিসিভার, সেটা রিসিভ করে ডেটাকে পাঠাচ্ছে ধর যে ভূপৃষ্ঠে যে অ্যান্টেনা গুলো আছে তাদের কাছে, এবং সেখানে হচ্ছে আপনার প্রসেসিং গুলা করা হচ্ছে এইটা। তারপর হচ্ছে এই যে বিভিন্ন এই যে আমাদের স্যাটেলাইট ইমেজ গুলো যে তৈরি করা হয়, এগুলো কিন্তু আসলে বাস্তবে কিন্তু এরকম না দেখতে, মানে স্যাটেলাইট কিন্তু এরকম ইমেজ পাঠায় না। হাবল টেলিস্কোপের যে কথাটা বললাম, স্যাটেলাইট আসলে এরকম ইমেজ পাঠায় না। স্যাটেলাইট অনেক সময় সাদা কালো ইমেজ পাঠায়, এবং ইমেজগুলো অনেক ব্লারি থাকে। হ্যাঁ, তো সেগুলোকে আপনার কম্পিউটার ভিশন, ওই যে লিনিয়ার অ্যালজেব্রা যে কথাবার্তা বললাম, তো ওইটার বিভিন্ন প্রয়োগ থাকে, কম্পিউটার ভিশন, ইমেজ ক্লিনিং, ইমেজ প্রসেসিং, এগুলোর বিষয়ে। তো সেগুলো করে তারপর হচ্ছে এই ইমেজগুলো কনস্ট্রাক্ট করা হয়। এটাও এআই এর একটা বড় অ্যাপ্লিকেশন। এরপর ডেফিনেটলি মেডিকেল সায়েন্সে ইমেজারি কি বলে অ্যানালাইসিস। তো এই অ্যানালাইসিস করে এখন বর্তমানে বিভিন্ন রোগ শনাক্ত করা হয়ে থাকে। আপনারা যদি কেউ ইন্টারেস্টেড থাকেন তাহলে দেখতে পাবেন যে বিভিন্ন ধরনের সিটি স্ক্যান বা এক্স রে করার যে ইমেজগুলো, সেটা দেখে কিভাবে রোগ শনাক্ত করা যায়, এরকম অনেক রিসার্চ পেপার আছে, ঠিক আছে। তো এখানেও এআই এর প্রয়োগ আছে। তারপরে যে ইন্টারেস্টিং ফ্যাক্ট, এই যে একটা ব্লারি ইমেজ থেকে কিভাবে আইডেন্টিফাই করা যায়, লেখাগুলোকে কিভাবে রিট্রিভ করা যায়, এটাও কিন্তু ইমেজ প্রসেসিং এর একটা বড় প্রয়োগ। ইমেজ প্রসেসিং অনেক বেশি আসলে কি বলে এআই এর উপর ডিপেন্ড করে। তারপর হচ্ছে মেডিকেল ইমেজকে আরো ক্লিয়ার করা, যেমন ধরেন যে এই ইমেজটা ছিল, এটাকে কালারফুল করা, তৈরি করা, রিজেনারেট করা, এই বিষয়গুলো এআই এর ভিতরে ডিসকাশন করা হয় বা এটার অ্যাপ্লিকেশন আছে। তারপরে যে ভেহিকেল অটোমেশন, যেমন টেসলা কার সম্পর্কে আমরা সবাই শুনে থাকি এখন।
অটোমেটেড ভেহিকেল, যেগুলো ড্রাইভারলেস বা ড্রাইভার থাকতে হয় ডেফিনেটলি, কিন্তু ড্রাইভার কোনো ইন্টারভেনশন দরকার হয় না অতটা, সেলফ ড্রাইভিং কারের মতো সে নিজে নিজে চলতে পারে। তো এই জায়গাতেও এআই এর ডেফিনেটলি অনেক প্রয়োগ আছে। তারপরে যে এটার সাথে সাথে যেটা আসে, পেডেস্ট্রিয়ান ডিটেকশন, মানে রাস্তাঘাটে কোন মানুষ যাচ্ছে কি যাচ্ছে না, কোথায় আছে, কত ডিস্টেন্সে আছে, হ্যাঁ, মানুষকে আইডেন্টিফাই করা, এগুলো কিন্তু আসলে এই এআই এর অ্যাপ্লিকেশনের মধ্যেই পড়ে। আহ, বিভিন্ন ধরনের গেমিং, ঠিক আছে, আমরা তো নিজেরা আমাদের প্লেয়ার, যে আমরা যেটা নিজে প্লে করি সেটা তো আমি প্লে করতেছি, আমি নিজে একটা ইন্টেলিজেন্ট, কিন্তু আদার্স প্লেয়ারও তো থাকে গেমের ভিতরে, তাই না? তো তারা কিভাবে প্লে করে? যদি এটা অনলাইন গেম না হয়ে থাকে, যদি যদি অফলাইন গেম হয়, তাহলে ডেফিনেটলি ওই প্লেয়ারদেরকে প্লে করার জন্য একটা এআই কাজ করতেছে, ঠিক আছে। তো সেটা ডেফিনেটলি এই গেমস এর ভিতরে অনেক ধরনের অ্যাপ্লিকেশন আছে, যেমন সবচেয়ে বড় অ্যাপ্লিকেশনে যে আমরা যেটা সবাই দেখে থাকি, এই দাবা খেলা। আমি তো নিজে কোনো একটা সাইট প্লে করতেছি, তো অপর সাইট আসলে কিভাবে প্লে হচ্ছে, এটা তো অফলাইন গেম। সো এক্ষেত্রে আমাদের এআই এর ভূমিকা আছে, মানে কোন চালটা দিতে হবে, কেন দিতে হবে, তার অনেক লজিক আছে এবং তার অনেক ধরনের ক্যালকুলেশন আছে। সো এই সবগুলা মিলায় আসলে এই মানে গেম প্লেইং এর ক্ষেত্রে আমাদের এআই এর অনেক বড় একটা প্রয়োগ আছে। ফাইনালি মনে হয় রোবোটিক্স। তো রোবোটিক্স এর ভিতরে ডেফিনেটলি আমরা যেহেতু রোবটটাকে মানুষের বিকল্প হিসেবে চিন্তা করতে চাই, তো ডেফিনেটলি রোবটের ভিতরেও অনেক ধরনের ক্যালকুলেশন বা অনেক ধরনের ইন্টেলিজেন্ট বিষয় থাকতে হবে। সো রোবোটিক্স একটা বড় একটা অ্যাপ্লিকেশন ডোমেন। স্যার আমরা যে ড্রোন গুলো ইউজ করি এগুলো কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে পড়বে? না, ড্রোন গুলো আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে পড়ে না। ড্রোনে ড্রোন যদি আপনার এমন কোনো প্রোগ্রাম থাকে যে নিজে নিজে কাজ করতে পারে, নিজে নিজে ডিসিশন নিতে পারে, তখন হয়তো বা এটাকে আমরা যেরকম কিছু এআই কিছু ড্রোন বলতে পারি। ড্রোন আছে যে যেগুলো ড্রোন তো অনেক একটা উপরে রিমোট ওঠে না, কন্ট্রোলিং। অনেক উপরে ওঠে না, মোটর চাইলে ওঠে না তো অনেক উপরে, বা কিছু ড্রোন আছে যেরকম ওয়েদারের উপরে ওঠে না, ওয়েদার খারাপ থাকলে উঠতে চায় না। এগুলো স্যার জানো যে ওয়েদার এখন এখন কিরকম? ওইটাকে আসলে একদম যে এআই বলা উচিত সেটা না, ওইটা আসলে কিছু থ্রেশহোল্ড ভ্যালু সেট করলে কিন্তু হয়ে যায়। যেমন এখন ওয়েদার আপডেটটা নিয়ে সে চিন্তা করবে যে মানে তার ভিতরে প্রসেসিং করার যদি ক্যাপাবিলিটি থাকে, যে এখন ওয়েদারটা কিরকম, এটা কি রেইনি নাকি ফগি নাকি, তো সেটা জাস্ট একটা থ্রেশহোল্ড চেক করলে কিন্তু হয়ে যায়। ওটাকে আসলে খুব যে এআই লেভেলে চলে যাবে তা কিন্তু বলা যাবে না, ঠিক আছে। জি স্যার। এছাড়াও আরো বেশ কিছু অ্যাপ্লিকেশন এরিয়া আছে, যেমন বায়োইনফরমেটিক্স, ওই যে মেডিকেল সায়েন্সের মতো এই এই জায়গারও অ্যাপ্লিকেশন। বায়োইনফরমেটিক্স এগুলো কাজ করা হয়, যেমন জেনেটিক্স নিয়ে কাজ করা হয়, তারপরে ইমেজ প্রসেসিং করে কিভাবে আহ, রোগ নির্ণয় করা যায় সেটার কাজ বায়োইনফরমেটিক্সে করা হয়। টেক্সট ক্লাসিফিকেশন, এটা হচ্ছে আপনার ওই কাইন্ড অফ এনএলপির একটা অ্যাপ্লিকেশন। ভিডিও অ্যান্ড ইমেজ ক্লাসিফিকেশন, তো ভিডিও অ্যান্ড ইমেজ ক্লাসিফিকেশনের ক্ষেত্রে এআই এর খুব বড় একটা প্রয়োগ আছে, এবং রিসেন্টলি এটা খুবই মারাত্মক একটা ইম্প্যাক্ট তৈরি হচ্ছে, যে ডিপ ফেক ভিডিও যেগুলো বা ডিপ ফেক ইমেজ। তো এটা আসলে বুঝতে পারতেছেন যে এআই এর কতটা খারাপ অ্যাপ্লিকেশন এটা হইতে পারে, ঠিক আছে। ডিপ ফেকের নাম শুনছেন আপনারা? জি স্যার। সেটা আসলে, মানুষের হ্যাঁ ভিডিওর একজনের ভিতরে ইমেজটা মানুষের আরেকজনের ছবি ইউজ করা। হ্যাঁ, তো এটা আসলে যে কত কি বলে ডিগ্রি এটা লেভেলের খারাপ হ্যাম্পারিং হতে পারে সেটা আসলে চিন্তা করলেই এমনি বোঝা যায়। কিন্তু এটাও স্যার আসলে এআই এখন এর একটা কি বলা যায়, কি মানুষের মানুষের লোমগুলো পর্যন্ত রিঅ্যালাইনমেন্ট করে ফেলে, এতটা ক্লিয়ার ভাবে করতে পারে। হ্যাঁ। সো এটা আসলে এআই এর একটা অ্যাপ্লিকেশন, কিন্তু এটার প্রয়োগটা যদি খারাপ সেন্সে হয়, তো এটা আসলে খুবই ক্যাটাস্ট্রফি নিয়ে আসতে পারে এই পৃথিবীতে।
এবং তারপরে আসলে আছে ধরেন যে বিভিন্ন ধরনের মিউজিক কম্পোজিশন, অটোটিউন, হাবি জাবি কি কি জানা আছে, ওটা অত জানিও না, কিন্তু এই জিনিসগুলো আসলে জানা আছে কিছুটা। সো অটোটিউন বা আদার্স যে বিষয়গুলো আছে, পিকচার ড্রয়িং করলে অটোমেটিক্যালি আপনাকে একটা সুন্দর শেপে নিয়ে চলে যায়, এরকম কতগুলো সফটওয়্যার বা টুলস আছে, ঠিক আছে? এগুলো কিন্তু আসলে কাইন্ড অফ এআই এর একটা কিছু টেকনিক ব্যবহার করে তারা। সো মূলত এগুলো আসলে আপনাদের অ্যাপ্লিকেশন এবং বেশ কিছু টপিক ছিল ইন্ট্রোডাকশনের মধ্যে। সো আমি স্লাইডটা আজকে আপলোড করে দিব, আর এটা হচ্ছে আপনাদের পড়তে হবে এই ফার্স্ট চ্যাপ্টারটা। সো ফার্স্ট চ্যাপ্টারটা আমাদের মোটামুটি শেষ। সো এখন কোনো কোশ্চেন আছে কিনা? সরি। ক্লাস তো শেষ, তাই না? হ্যাঁ, ক্লাস শেষ বলতে আমাদের টপিক শেষ। এই চ্যাপ্টার নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা? না না স্যার। স্যার আপাতত নেই স্যার। আচ্ছা, ঠিক আছে।